সম্মানিত দর্শক, আমন্ত্রণ যাচ্ছি ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম, যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে। ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের আলোচনার বিষয় সরকার ও সার্বভৌমত্ব। সরকার ও সার্বভৌমত্ব এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক। ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। আমরা যখন কথা বলছি সেই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 4 জন প্রতিনিধি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন যমুনায়। এরপরে জামায়াতে ইসলামী সাক্ষাৎ করবে, জামায়াতে ইসলামের পরে এনসিপির প্রতিনিধিরা সাক্ষাৎ করবে। প্রধান উপদেষ্টার সাথে যমুনায় এই সাক্ষাৎকার সাধারণ অবস্থার সাধারণ সৌজন্য সাক্ষাৎ বলা যাবে না, কারণ এর মধ্যে প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে গণমাধ্যমে এসেছে। এনসিপির মুখপাত্র তিনি বলেছে, এনসিপির আহ্বায়ক জানিয়েছিলেন, তার সাথে বৈঠক হয়েছিল। সেদিকে আমরা পরে যাব। তো আমরা যে বিষয়ে আলোচনার জন্য বিষয় নির্ধারণ করেছি, একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে আপনাকে দিয়ে শুরু করতে চাই। সার্বভৌমত্ব সংকটে পড়বে, ঝুঁকিতে পড়বে, হুমকিতে পড়বে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটা বক্তৃতায় রাওয়া ক্লাবে বলেছিলেন। এরপরে যখন 27 এপ্রিল পররাষ্ট্র উপদেষ্টা মানবিক করিডোর বিষয়ে কথা বললেন, তখন এই বিষয়টি আরও সামনে চলে এসছে। একজন সামরিক বিশ্লেষক হিসেবে, একজন সামরিক ব্যক্তিত্ব হিসেবে আপনার কাছে বিষয়টি জানতে চাই। জি, অনেক ধন্যবাদ। সার্বভৌমত্ব, সরকার এবং সার্বভৌমত্ব এটা আসলে একটার সাথে একটা অত্যন্ত দৃঢ়ভাবে সম্পৃক্ত। সরকারের দায়িত্ব আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা, এবং সরকারের বিভিন্ন ফোর্স থাকে, সেনাবাহিনী সহকারে সমগ্র দেশ, রাজনীতিবিদ, ব্যবসায়ী সবাই মিলেই আমরা কোনো না কোনোভাবে আমাদের সভরেন্টি, সার্বভৌমত্ব রক্ষায় আমরা নিয়োজিত আছি। আপনি যে 2টা বিষয় বললেন, একটা হচ্ছে মানবিক করিডোর, যে বিষয়টা, সেটা আমি আরও কয়েকটা টকশোতে বলেছি যে যদিও জাতিসংঘ আর্টিকেল 1 জেনারেল অ্যাসেম্বলি আর্টিকেল 146 অথবা 148 এটা উল্লেখ আছে মানবিক করিডোর হতে পারে, বাট মানবিক করিডোরের ইতিহাস কিন্তু ভালো না। শুধু একটা জায়গায় আমি জানি যে ইথিওপিয়াতে একটা মানবিক করিডোরে বেশ কিছু মানুষ বেঁচে গিয়েছিল ত্রাণ পৌঁছার কারণে, বাট দি হিস্ট্রি ইজ নট গুড। আমাদেরকে বলা হচ্ছে যে রাখাইন স্টেটে একটা ফ্যামিন হচ্ছে, সেই কারণে মানবিক করিডোর প্রয়োজন। এই সিদ্ধান্তটা সরকার কার সাথে আলোচনা করে নিয়েছে, এবং আসলে কি ওখানে দুর্ভিক্ষ হচ্ছে কি না? আমি একটু স্টাডি করছিলাম, গত 1 বছরে প্রায় $700 মিলিয়ন মাছ রপ্তানি করেছে রাখাইন স্টেট থেকে মায়ানমার, চীনে এবং থাইল্যান্ড এবং বিভিন্ন জাপানে এবং বিভিন্ন দেশে। আমাদের দেশেও প্রায় 500 মেট্রিক টন তারা ফল রপ্তানি করেছে। সো কারা অ্যাকচুয়ালি কোথায় ফ্যামিন হচ্ছে, কেন এই মানবিক করিডোরটা দরকার, এবং এটা অনেক ইফস অ্যান্ড বাট এখানে কোয়েশ্চেন থাকে যে এটা ত্রাণটা কে নিয়ে যাবে, কে নিরাপত্তা দিবে, কাকে আমরা ত্রাণটা হস্তান্তর করব, এই ত্রাণ পেয়ে আরাকান আর্মি মায়ানমারের বিরুদ্ধে কোনো অ্যাডভান্টেজ পাবে কিনা যুদ্ধে। সো ডিপ্লোম্যাটিক্যালি ইট উইল নেভার বি গুড ফর আস, এবং এটা আমি মনে করি এরকম একটা সিদ্ধান্ত সব রাজনৈতিক দল সবার মতামত নিয়ে এটা একমাত্র সিদ্ধান্ত নিতে পারে। ইন্টারিম গভর্নমেন্ট ডাজ নট হ্যাভ the capacity to take such a decision. শুধু এইটাই না, আরও কয়েকটা ইন্টারিম গভর্নমেন্ট, প্রথমত আমি বলেছি আমি অনেক শ্রদ্ধা করি ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আই থিঙ্ক হি ওয়াজ দি বেস্ট চয়েস টু হেড দি ইন্টারিম গভর্নমেন্ট, বাট এটার মানে এটা না যে ইন্টারিম গভর্নমেন্ট আমরা বিগত সরকারের ভুল সিদ্ধান্তের জন্য তাদেরকে জবাবদিহিতা করতে হচ্ছে এখন। এর মানে কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট ভুল করলে তাদের যে জবাবদিহি করতে হবে না, এটা তো কোথাও বলা নেই। স্টারলিংক একটা ইস্যু, আপনারা জানেন যে বাংলাদেশে এখন পর্যন্ত কন্টিনিউয়াস 24/7 মনিটরিংয়ের কোনো ব্যবস্থা ছিল না, বাট এই স্টারলিংক চুক্তিটা হওয়ার কারণে 24/7 আমাদের দেশের উপর একটা স্যাটেলাইট থাকবে, এবং তারা 2টা স্টেশন স্থাপন করেছে কক্সবাজার এবং চট্টগ্রামে দক্ষিণ অঞ্চলে, এবং এটা রেডিয়াস হচ্ছে 450 কিলোমিটার, হুইচ গোজ আপ টু চিয়াকপো অ্যান্ড সিতুয়ে পোর্ট। এবং এই স্যাটেলাইটের মাধ্যমে তারা আমাদের দক্ষিণাঞ্চলে আমাদের নৌবাহিনীর চলাচল তারা মনিটর করতে পারবে, রাখাইন আর্মির চলাচল অ্যাক্টিভিটিস তারা মনিটর করতে পারবে। ইভেন চিয়াকপো এবং সিতুয়ে পোর্টে চাইনিজ কোনো নৌবাহিনী আসে সেটাও তারা
মনিটর করতে পারবে। এবং আমি জানি না এই লিঙ্কের সাথে তাদের সাথে কোনো কন্ডিশন আছে কিনা, ইনফরমেশন তারা কোথাও শেয়ার করতে পারবে না। ইভেন কন্ডিশন থাকলেও কে নিশ্চিত করবে যে এই তথ্যগুলো চলে যাবে না? এরকম একটা ম্যাসিভ সিদ্ধান্ত আমার মনে হয় এটা কারোর সাথে আলোচনা না করেই সরকার নিয়েছে, যেটা একেবারে। এবং এখন আমরা বলি, আমরা আগে পড়াতাম যে there are 5 types of power: legitimate, coercive, reward, referent and expert power। কিন্তু এখন সবচেয়ে পাওয়ার হচ্ছে ইনফরমেশন পাওয়ার। এই ইনফরমেশনটা যদি আমরা আমাদের গোপনীয়তা রক্ষা করতে না পারি, আমাদের বাংলাদেশের যে কোনো বড় ব্রিজ বা রাস্তা বর্ডার এলাকাতে হতে হলে একটা বড় ন্যাশনাল লেভেল কমিটিতে আর্মির ইএনসি এটার মেম্বার থাকে, এবং উনি দেখেন যে এটা আমাদের ডিফেন্সের জন্য ওদের বেটার অর ব্যাড। আপনি দেখবেন বাংলাদেশের সকল বড় বড় ব্রিজ একেবারে সোজা রাস্তা গিয়ে ব্রিজে ওঠে না, ব্রিজে ওঠার আগে বা নামার পর একটা বাঁক থাকে। কারণ আমরা জানি যে যুদ্ধ লাগলে বিমান বাহিনী, শত্রু বিমান বাহিনী এই ব্রিজটাকে ধ্বংস করতে চাইলে সে রাস্তা ফলো করে ব্রিজে যাবে, বাট ব্রিজের আগে যদি বাঁক থাকে ওই বিমানটা টার্ন করতে পারবে না, ওইটা ধ্বংস করতে পারবে না। বর্ডার এলাকাটা রাস্তা করা আগে সশস্ত্র বাহিনী মতামত দেবে যে এই রাস্তাটা আমাদের ডিফেন্সের জন্য ওয়েদার ইজ বেটার, অর এনিমি, শত্রু এটার অ্যাডভান্টেজ নিয়ে আমাদেরকে আক্রমণ করতে পারবে। তো এইসব মেজর ডিসিশনগুলোতে, যেরকম আমাদের পোর্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হচ্ছে ডিপি, একটা হ্যাঁ আমি একটু বলি, এটা ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছে, এবং ডিপি ওয়ার্ল্ডের সাথে ইসরায়েলেরও পোর্ট ম্যানেজমেন্ট একটা চুক্তি আছে, তারা ইউএস নেভির সাথে কাজ করে, এবং এটা কোনো টেন্ডার ছাড়াই তাদেরকে দেওয়া হয়েছে। এত ম্যাসিভ একটা প্রজেক্ট টেন্ডার ছাড়া কেন ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হলো? এবং এই ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমেও কিন্তু আমাদের পোর্টের ইকোনমিক অল ইনফরমেশন ক্যান বি ট্রান্সফার্ড ইফ দে ওয়ান্ট। সো আমি মনে করি, আমি রাজনীতি খুব একটা বুঝি না, নিরাপত্তার দিক থেকে এই যে দুই একটা আরও কয়েকটা আছে, আমি হয়তো পরে আপনাকে বলবো, দিজ আর সিরিয়াস থ্রেট to the information of Bangladesh, and indirectly it is threatening the sovereignty of Bangladesh। আমাদের নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এবং এটা আমি জানি না কে সিদ্ধান্ত দিয়েছে, কার সাথে আলোচনা করে দিয়েছে, বাট আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্টের সিদ্ধান্তটা ঠিক দেয়নি। ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে নীলুফার চৌধুরী মনি, অনেকগুলো কথা সভরেন্টি ইস্যুতে বলে ফেললেন, আপনার কাছ থেকে একটু সরকার বিষয়ে শুনি। সরকারের মধ্যে এই যে রাজনৈতিক দলগুলোর সাথে হঠাৎ করে আলোচনা, এবং রোববার সর্বদলীয় একটা বৈঠকের আহ্বানও করা হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, সরকার, সার্বভৌমত্ব, রাষ্ট্র, এগুলো একদম একটার সাথে একটা ওতপ্রোত জড়িত, একটু এদিক ওদিক না। এবং সরকার আপনার সার্বভৌমত্ব দেখবে, এটাই সরকারের প্রথম কাজ এবং প্রধান কাজ। এইখানে কোনো ব্যত্যয় হলে রাষ্ট্র কিন্তু ভেঙে পড়ে। আজকে যে অবস্থা, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, রাষ্ট্র ভেঙে পড়ার জায়গায় চলে গেছে। গত 48 ঘন্টা বা গত 40 ঘন্টা 45 ঘন্টা রাষ্ট্রের উপর দিয়ে একটা প্রচণ্ড রকমের টর্নেডো বয়ে গেছে, যাচ্ছে এখন পর্যন্ত, যেটার জের হিসেবে বিএনপি এখন দেখা করতে গিয়েছে। বিএনপি বের হলে জামাত যাবে, তারপরে এনসিপি যাবে, বা আরও কেউ গেলে যেতে পারে। আপনি যেটা বললেন, সর্বদলীয় মিটিং আছে কালকে, আগামীকালকে। সরকার কখন ডাকে? অথচ আপনি দেখেন যে এই বিএনপি গতকালকে জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন যে সরকারের সাথে আমরা 4-5 দিন টানা দেখা করার চেষ্টা করেছি, আমরা কিন্তু দেখা করতে পারিনি, সরকার আমাদেরকে সময় দেয় নাই। অথচ সরকার হঠাৎ করে কি হলো না হলো আমরা কেউ কিছু জানি না, সরকার পদত্যাগের একটা গুঞ্জন শোনা গেল, এবং সেটা আমরা কার কাছ থেকে শুনলাম? একটা নতুন দল, যার কিনা এখন পর্যন্ত আপনার নিবন্ধন হয় নাই, যার কিনা এখন পর্যন্ত কোনো আপনার সংবিধান রচিত হয় নাই, কিভাবে কি করবে, সেই দলের কাছ থেকে আমাদের শুনতে হলো যে আপনার সরকার প্রধান পদত্যাগ করতে চেয়েছিলেন বা করছেন, এরকম। তো এই যে এই জায়গাটায়, এটা কিন্তু জনগণকে আরেকটা ধাক্কার জায়গায় নিয়ে গেল, যে সেটা জানার কথা কিন্তু বড় বড়দের, সেটা কিন্তু তা জানলো না। এই যে সরকার, বড়দের বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? সব বড় দল বলেন, যারা এস্টাবলিশ দল, আপনার বিএনপি আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে, জামাত ইসলামীও আছে, আরও অনেক অন্যান্য দল আছে, বামরা, ছোট ছোট দল হলে অনেক পুরানো সংগঠন, অনেক আগে থেকে তারা অনেক কিছু বাংলাদেশের বুদ্ধিভিত্তিক কাজগুলো করে, তারা বলতে পারতো। বিভিন্ন আপনার বুদ্ধিজীবী মহল, বিভিন্ন সাংবাদিক মহল, তারা কেউ কিছু জানলো না, টের পেল না। এত বড় একটা মিডিয়া আছে, মিডিয়ারা কেউ কিছু বুঝলো না, বলতে পারলো না। এই যে এই জায়গাটায় আমরা বলতে চাই যে রাষ্ট্র হঠাৎ করে এই জায়গাটায় তো যায় নাই। একটা 5ই আগস্টের পরে রাষ্ট্র কোন জায়গায় গেলে
একটা ডক্টর ইউনূস, আমিও ওনার মতোই বলতে চাই, সম্মান করি, সারা বিশ্বে উনি আমাদের সুনাম এনে দিয়েছে, কিন্তু সুনাম এনে দেওয়া মানে তো এই না যে আমার রাষ্ট্রটা ডেস্ট্রয় হয়ে যাবে, সেটা আমি চেয়ে চেয়ে দেখবো। এটার সাথে তো পৃথিবীর কোনো কিছু কোনো আমি আপোষ ছোট্ট চলে করে না। জানতে চাই, পদত্যাগের শব্দগুলো কেন আসলো? এটা তো আমাদেরও প্রশ্ন যে পদত্যাগের শব্দগুলো হঠাৎ করে মেঘনা চাইতে জলের মতো এরকম, যে এটা কোথা থেকে আসলো, কেন আসলো? পদত্যাগ তো করার কথা না, কিন্তু গত কিছুদিন যাবত যে ঘটনাগুলো ঘটছে, পরপর ঘটতেছে, সেটা হলো যে আপনার বন্দর, চট্টগ্রাম বন্দর চলে যাওয়া, একটা সিস্টেমেটিক বন্দর হতে পারে, বন্দরে অনেক আপনার বাম হাতের কারসাজি হয়, কিন্তু সেটা কারা করে? আমাদের দেশের ব্যক্তিরাই করে। তো সেইখানে সেটার জন্য একটা গুছানো একটা বন্দরকে কাউকে দিয়ে দিতে হবে, এটা কোনো আপনার কজ হতে পারে না। তারপরে করিডোর, যে করিডোরটা একটা নির্বাচিত সরকার, শুধু নির্বাচিত সরকার নিজেই ডিসিশন নিতে পারে তা না, সমস্ত দলমত নির্বিশেষে ডেকে জাতীয় ইস্যু, এটা জাতীয় ইস্যুর মতো একটা জায়গায়, সেন্সিটিভ জায়গায় সবাইকে ডেকে একটা আলোচনা মাফিক একটা সিদ্ধান্ত আসতে পারে, আমি বলতে পারি না যে দিয়ে দিতে পারে। সেইখানে ওনারা কিভাবে, শুধু তাই না, আমরা যখন প্রধান উপদেষ্টার মুখ দিয়ে শুনি যে জনগণকে বুঝাতে হবে, জনগণকে এই যে বন্দর সম্পর্কে বা এই জায়গাগুলো সম্পর্কে বুঝাতে হবে, তো জনগণকে বোঝানোর জন্য এই দায়িত্ব তো ওনাদের না। ওনারা একটা সুন্দর নির্বাচন দিবে, নির্বাচন দিয়ে যে রাজনৈতিক দল নির্বাচিত হবে তাদের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ওনারা সুন্দর মতো প্রস্থান করবে। ওনাদের তো এই কাজগুলো না, ওনাদের কী কাজ ওনাদের বুঝতে হবে। আপনার মনে পড়ে ওনার প্রেস সেক্রেটারি, উনি বলছেন ওনারা নাকি ইচ অ্যান্ড এভরিথিং করতে পারে। এই জিনিসগুলো তো অতিমাত্রায় হয়ে গিয়েছে, অতিমাত্রায় যে কোনো জিনিস, লেবু বেশি চিপলে তিতো হয়, সে এত মাত্রায় করে ফেলেছে যে এখন তাকে তার মুখ দিয়েই বলতে হচ্ছে, বলাতে হচ্ছে যে সে রিজাইন করবেন। আমরা তো এটা শুনতে চাইনি, আমরা একটা সুন্দর নির্বাচন চেয়েছিলাম, তার বদলে আমরা কি শুনেছি? আমরা লুভি, আমরা এই নির্বাচন ছাড়া কিচ্ছু বুঝি না, সংস্কার। যেমন ধরুন গতকালকেও ওনার একজন উপদেষ্টা বললেন ওপেন যে আমরা তো একটা শুধুমাত্র নির্বাচনের জন্য আসি নাই, আমরা সঙ্গে আরো 2-3টা কাজের জন্য আসছি, আমরা সংস্কারের জন্য আসছি, আমরা কি বলে বিচারের জন্য আসছি। ওনাদেরকে কে বলে দিয়েছিল? ওনাদেরকে যখন অ্যালাউ করা হয়েছে, কে বলেছিল যে আপনাদেরকেই বিচার করতে হবে? বিচার তো একটা প্রসেসিং জায়গা, বিচার তো একটা লেন্দি প্রসেস। এবং সংস্কার কে বলেছিল যে আপনাদের হাত দিয়ে সমস্ত সংস্কার হবে? সংস্কার একটা আবহমান কাল যাবৎ চলে আসে একটা জিনিস, এটা যখন যে সরকার, এবং অবশ্যই সংস্কারকে ফুলফিল করতে গেলে, সফলতার মুখ দেখতে গেলে নির্বাচিত সরকার দরকার। ওনারা এই কথাগুলো এখন পর্যন্ত এই কথাগুলো বলে কিভাবে? আমরা কিন্তু ওনাদেরকে সমালোচনা করি, কিন্তু ওনারা চলে যাক এটা আমরা চাই না, কিন্তু ওনারা ওনাদের নিজেদের জন্যই ওনারা যদি চলে যেতে বাধ্য হয়, সেখানে তো আমাদের কিছু করার নাই। সংস্কার বিষয়ে একটা ছোট্ট জিজ্ঞাসা আছে। জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছে, জুলাই ঘোষণা দিবে, আগামীকাল সুশীল সমাজের সাথে একটা আলোচনা আছে। এখন পর্যন্ত কতদূর অগ্রগতি হয়েছে সংস্কার এবং জুলাই ঘোষণায়? আপনার এগুলো কোনোটাই অগ্রসর হয় নাই। অগ্রসরই যদি ওরকম হতো তাইলে আপনার নারী সংস্কারের নারীদেরকে আগে তুলে দিত না। এটা কিসের জন্য দিয়েছে? যাতে সময় ক্ষেপণ হয়, যাতে দেশের মধ্যে একটা অরাজকতার সৃষ্টি হয়। এটা একটা এত বেশি সেনসিটিভ একটা জায়গা, এই অরাজকতা সৃষ্টির জন্য তারা সব ক্ষেত্রে বাদ দিয়ে ফেলেছে, তারা নিজেরাই নিজেদের বাদ দিয়েছে। আপনার কাছে আসবো এই বিষয়ে কথা বলার জন্য। ডক্টর মনিরুল ইসলাম আকান্ত, আপনার কাছে, আমরা সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন পত্রপত্রিকার নিউজেও দেখি সরকারের সাথে সামরিক বাহিনীর সাথে এক ধরনের দূরত্ব। আপনি কি এটা টের পান? আমি এখন সার্ভিং না, সুতরাং একবারে ভিতরের খবর আমি জানি না। আমার যেটা ধারণা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জেনারেল ওয়াকারের একটা খুবই ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। জেনারেল ওয়াকার সম্পর্কে আমি দু একটা কথা বলতে চাই। আমিও ছোটোবেলা থেকেই স্যারকে চিনি। অত্যন্ত একটা দেশপ্রেমিক, সৎ, স্বল্পভাষী একজন অফিসার, এবং উনি আগস্ট আন্দোলনে যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন যে জনগণের পাশে থাকবে, এটা 100% বাংলাদেশিরা বিশ্বাস করে। এই সিদ্ধান্তের কারণেই আমরা সহজভাবে এই দ্বিতীয় স্বাধীনতাটা পেয়েছি, নাহলে আরও হাজার হাজার মৃত্যু হতো রাস্তায়। উনি একটু শক্ত বক্তব্য দিলে হয়তো ছাত্ররা ভয় পেয়ে যেত। সো আমরা বারে বারেই ইতিহাসে প্রমাণ করেছি যে আর্ম ফোর্সেস, আর্মি ইজ দি কাস্টোডিয়ান অফ ডেমোক্রেসি। এখন আমার মাঝে মাঝে মনে হয় কেন জানি সরকার, অথবা আমি প্রধান উপদেষ্টার কথা বলছি না, অনেকেই হয়তো
ডিভাইড অ্যান্ড রুল একটা সিস্টেম কেন জানি আমার কাছে মনে হয়, এটা ব্রিটিশরা করতো আমাদেরকে শাসন করার জন্য। আমি এখন দেখছি যে সেনাবাহিনীতেও তারা মিডিয়া এবং সবাই মিলে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, পলিটিশিয়ানদের মধ্যে বিভেদ তো তৈরি হয়ে গেছে, পুলিশের মধ্যে এই দল সেই দল, ব্যুরোক্রেটদের মধ্যে। সো দিস ইজ নট হোয়াট উই ওয়ান্ট ইউনিটি। এবং জেনারেল ওয়াকার যে বক্তব্যটা দিয়েছিল, আই ডোন্ট ফাইন্ড এনিথিং দ্যাট হি হ্যাজ সেড রং। এই ডিসেম্বরের ইলেকশনটা কি সেনাপ্রধান প্রথমে বলেছিল নাকি এই কেয়ারটেকার গভর্নমেন্ট বলেছিল? ইট ইজ দি গভর্নমেন্ট হু সেড আমরা ডিসেম্বরের মধ্যে ইলেকশন করবো, নাহলে ম্যাক্সিমাম জুন পর্যন্ত। হি হ্যাজ জাস্ট রিপিটেড। এবং আমি সবসময় বলে আসি, সেনাবাহিনী ক্যানট বি ডিপ্লয়েড আউটসাইড ফর ইনডেফিনেট পিরিয়ড। এটা আমাদের ডিফেন্সকে এটা কম্প্রোমাইজ করছে। আমাদের ট্রেনিং আমরা সেনাবাহিনীকে দিতে পারছি না, মাসের পর মাস সেনাবাহিনী পুলিশি কাজ করতে পারে না। ইউ হ্যাভ টু অর্গানাইজ এ ফেয়ার অ্যান্ড এবং বলেছেন যে সশস্ত্র বাহিনী সাপোর্ট করবে একটা ফেয়ার ইলেকশন করার জন্য। এটা করে আমরা দ্রুত আমরা ক্যান্টনমেন্টে ফেরত আসবো। আজ আমরা যখন কথা বলছি, এনসিপির পক্ষ থেকেও কিন্তু সেনাপ্রধানকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে রাজনীতিতে হস্তক্ষেপ করা বা রাজনৈতিক বিষয়ে বক্তব্য দেওয়া তাদের দায়িত্বের মধ্যে পড়ে কিনা। উনি কি রাজনীতি বিষয়ে কোনো বক্তব্য দিয়েছেন? উনি সরকারের কথা রিপিট করেছেন যে ইলেকশন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত হবে, এবং ডিসেম্বর বা জুনের মধ্যে ইলেকশন হলে সেনাবাহিনী এটাকে সাপোর্ট করবে, যেটা অবাধ নিরপেক্ষ একটা ইলেকশন হয়। এবং সেনাবাহিনী এবং এই যে করিডোরের ইস্যুটা সরকার তুলেছে, করিডোর হলেই তো আর্ম ফোর্সেস ইজ ডিপলি ইনভলভ। এটা কি সেনাপ্রধানের সাথে আলোচনা করে সরকারি সিদ্ধান্তটা বলেছিল যেসব ব্যাপারে? বিকজ এই দেশের সভরেন্টি, সার্বভৌমত্ব এফেক্টেড হইলে দি আর্ম ফোর্সেস উইল বি ব্লেম। সো উই আর রেসপন্সিবল ফর দ্যাট। প্রয়োজন হলে প্রণোদিত হয়ে আমরা উইল বি লাউড অ্যান্ড ভোকাল টু সে হোয়াট ইজ গুড অ্যান্ড হোয়াট ইজ ব্যাড ফর দি ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সভরিটি অফ বাংলাদেশ। আমি মনে করি না মাননীয় সেনাপ্রধান কোনো রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। সেনাপ্রধান এখন নর্মাল সিচুয়েশন, সেনাপ্রধানের যে দায়িত্ব বর্তমান সিচুয়েশন একটু ডিফারেন্ট। আমাদের আর্মির অর্ধেক আর্মি এখন বাইরে ডিপ্লয়েড, দে আর সাপোর্টিং দি গভর্নমেন্ট টু এনশিওর এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তো আমি ওনার বক্তব্যে এমন কোনো রাজনৈতিক বক্তব্য দেখিনি। আই থিঙ্ক হোয়াট এভার হি সেড ইজ ফেয়ার। এবং আমি মনে করি যে উই নিড ইউনিটির কথা উনি বলেছেন, একতা প্রয়োজন, এবং সবাই মিলেই আমরা দেশটা এমন একটা ইলেকশন দেব। আমরা চাই আগামী ইলেকশন, একটা স্বপ্ন ছিল আমরা একটা অবাধ নিরপেক্ষ, ইতিহাসে সবচেয়ে অবাধ নিরপেক্ষ ইলেকশন দেখব। মাঝে মাঝে এখন আমার মনে প্রশ্ন আসে যে অ্যাকচুয়ালি আর উই হেডিং towards that or not? এটা আমরা সবাই চাই, এবং আমি চাই সরকার, সেনাবাহিনী সবাই। এবং আই ক্যান টেল ইউ দ্যাট দি আর্মি ইজ সো ইউনাইটেড আন্ডার জেনারেল ওয়াকার, এবং যত বেশি প্রচেষ্টা দেওয়া হবে এটাকে বিভক্ত করার জন্য, তত বেশি ইউনাইটেড আমরা হব এই সেনাপ্রধানের পেছনে। এবং এই দেশের প্রয়োজন একটা ইউনাইটেড সশস্ত্র বাহিনী। ইট ইজ নেসেসারি। যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক না কেন, সবারই চাওয়া হবে যে একটা ইউনাইটেড আর্ম ফোর্সেস বাংলাদেশের জন্য। এটা আমাদের সভরেন্টি, ইন্টিগ্রিটি এবং অন্যান্য, আমরা যদি নিরাপত্তা নিশ্চিত করতে পারি, সেক্ষেত্রে ইকোনমিক চাকা চালু হবে, আমরা বাণিজ্য করব। আমাদেরকে কোনো একটা দেশের এই যে সিদ্ধান্তগুলো হয়েছে, আমার কাছে মনে হয় যে একটা পাশ্চাত্য দেশকে আমরা ইনফরমেশন দেওয়ার জন্য, সাহায্য করার জন্য, উই ক্যানট। এবং আরাকান রাজ্যে করিডোর দিতে হলে এখানে চীনের মতামত নিতে হবে, ভারতের মতামত নিতে হবে। দে হ্যাভ সিরিয়াস ইনভেস্টমেন্ট ইন আরাকান। সকল রাজনৈতিক দলের মতামত নিতে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সশস্ত্র বাহিনীর মতামত নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। এককভাবে একটা সরকার বা একজন উপদেষ্টা এই সিদ্ধান্ত কোনোভাবেই এটা নিতে পারে না। এবং এটা ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। আমি এখন পর্যন্ত আমাদের এই সেনাপ্রধানের কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আমি দেখিনি। আমার কাছে এটা অস্বাভাবিক কিছু মনে হয়। ধন্যবাদ নিরুফার মনির। অনেকগুলো বিষয় চলে এসছে নিরাপত্তা এবং অর্থনীতির সাথে, এবং স্বাভাবিক আইন শৃঙ্খলাও। আপনি এই 48 ঘন্টা সময়কে বললেন গুরুত্বপূর্ণ ছিল, এখনো আছে, সামনে 48 ঘন্টাও কি গুরুত্বপূর্ণ নয়? অবশ্যই, অবশ্যই। এটার একটা শেষ না হওয়া পর্যন্ত এই সময়গুলো ভীষণ ক্রুশিয়াল। শুধু গুরুত্বপূর্ণ বললে ভুল হবে, এত বেশি ক্রুশিয়াল যে কোনো কিছু হয়ে যেতে পারে, এটা তো আমরা চাই নাই। আপনার একটা জিনিস দেখেন যে রাষ্ট্রের দুইটা অর্ডার থাকে, একটা হচ্ছে সিভিল অর্ডার, আরেকটা হচ্ছে মিলিটারি অর্ডার। সিভিল অর্ডার যখন ভেঙে পড়ে তখন মিলিটারি অর্ডার কিন্তু তার কাজ করে। 5ই আগস্টে কিন্তু ঘটনাটা এরকমই ছিল। শেখ হাসিনা কিন্তু গালি দিতে দিতে চলে গেছে শেখ হাসিনা, এবং তখন কিন্তু একটা আপনার মিলিটারি অর্ডারের মধ্যে ঢুকে গেছে। মিলিটারি অর্ডারের মধ্যে যদি রাষ্ট্র ওই মুহূর্তে না ঢুকতো, তাহলে সেনাপ্রধান ডাকার সাথে সাথে কিন্তু সব দলগুলো যেত না। এবং যখন শপথ হয়, সেনাবাহিনীর প্রধানের কোনো শপথ অনুষ্ঠানে স্বাভাবিকে তাদের আসার কথা না, আসে না। কিন্তু যখন তার সামনে কিন্তু এতগুলো কাজ হতো না, যেহেতু এটা কিন্তু তখন মিলিটারি অর্ডারের মধ্যে দেশটা চলে গেছে। তো সেইখানে অনেকেই বলছে যে তার বক্তব্য দেওয়া ঠিক কিনা।
আমি কারো খেয়ে পড়ে কথা বলি না, আমার বিবেক যেটা আমাকে বলে আমি সেটাই বলি। উনি ওই সময় 5ই আগস্টে আমাদের জন্য খুব ভালো ভূমিকা নিয়েছে, আমি এই জন্য ধন্যবাদ দিই। কিছুই হতো না হয়তো বা কিছুই হতো না, কিন্তু অনেকগুলো জীবন আরও চলে যেতে পারতো। আমরা কখনোই চাই না একটা জীবনও চলে যাক, একটা জীবনও চলে যাক। দ্বিতীয়ত আমার আরেকটা কথা ভালো লেগেছে যে 626 জন নিয়ে আমাদের একটা কনফিউশন ছিল, যদিও আমরা সরকারকে দোষারোপ করেছি, কিন্তু আমাদের চোখটা কিন্তু ওই দিকেই ছিল, উত্তরপাড়ার দিকে, যে তারাই, আমরাও জানি যে তারাই তাদেরকে রেখেছে। কিন্তু তাদের আনসারটা আমার খুব ভালো লেগেছে যে ওইখানে সাধারণ পুলিশও ছিল, যাদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য তাদের কাজ ছিল। পরবর্তীতে তারা এটা কিন্তু আবারও আমি বলছি সরকারের দিকেই ধাবিত হয়। আমি তো সরকারকেই চিনি, আমি সেনাবাহিনী প্রধানকে চিনি না। আমি কথা বললে সরকারকেই কথা বলবো, কিন্তু সরকার আমার কোনো কথার জবাব দিতে ব্যর্থ হয়েছে। সরকার, একটা দেশের সাবেক রাষ্ট্রপতি চলে যায়, সরকার টেরও পায় না। সরকার এই জিনিসগুলো বলতেও ব্যর্থ হয়েছে। তার মানে যে সরকার এতগুলো কিছু ব্যর্থ হয়, তাহলে আমি ধরেই নিতে পারি যে এটা সেনাবাহিনী এবং সরকারের মধ্যে কি আপনি কোনো দূরত্ব দেখেন? অবশ্যই, শুধু নর্মাল দূরত্ব না, এটা যে অনেক বড় দূরত্ব সেটা সেনাবাহিনী প্রধানের বক্তব্য শুনলে আমরা বুঝি। সেনাবাহিনী প্রধান বাংলাদেশে, আমি অন্তত, আমারও বয়স একদম কম হয় নাই, আমি কখনোই দেখিনি কোনো সেনাবাহিনী প্রধান বা সেনাবাহিনীর পক্ষ থেকে একটা নর্মাল সিচুয়েশন দেশে এতবার বক্তব্য রাখে, এত কথা ইজি প্রকাশ করে দেয়। বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে যে কথা বলার কথা চিফ অ্যাডভাইজারের, সে কথা আমি শুনছি সেনাপ্রধানের মুখ থেকে। এটা কিন্তু আমাদের জন্য, জাতির জন্য ভালো, কারণ এটা আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে রাষ্ট্রটাকে আরেকবার বিপথে আমরা যেতে দিতে পারি না। একটা সেনাপ্রধান হিসেবে তার অবশ্যই দায়িত্ব আছে। আমি জানি এই কথাটা শুনলে অনেকেই আমার হয়তো বা গালাগালি করবে, সেটা নিয়ে আমি দুঃখ পাই না। যখন এটা করার সুযোগটা কে দিয়েছে? সরকার দিয়েছে, সরকার প্রধান দিয়েছে। সরকার প্রধান যদি, বিএনপি এতবার বলার পরে সরকার প্রধান যদি ক্লিয়ার কাট জবাব দিত, সরকার প্রধান যদি বলতো যে না, 3 মাসে কিন্তু তারা বলছে যে নির্বাচন দেওয়া যায় চাইলেই, কেয়ারটেকার সরকার দিয়েছে, তাহলে সরকার প্রধান এখনো বলতে পারে যে ঠিক আছে, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে, আমরা অক্টোবরের মধ্যেই দিয়ে দিতে পারি। এখন অক্টোবর কিন্তু 4-5 মাস দেরি আছে। চ্যানেল আইয়ের অনলাইন প্ল্যাটফর্মে, জি, অক্টোবর কিন্তু দেরি আছে, চাইলেই দিতে পারে। কিন্তু সরকার প্রধান কিন্তু এটা বলে না। যখন সরকার প্রধান এটা বলছে না, তখন আমাকে যদি আরেকজন দেশপ্রেমিক কোনো নাগরিক যদি আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, আমি অবশ্যই তাকে আমি বলবো যে এটা সে লিগ্যালের মধ্যে আছে। আর সে বক্তব্য দিতে পারে না। আমি আবার ওই যে বললাম যে যখন সিভিল অর্ডার যখন আপনার কাজ করে না, তখন মিলিটারি অর্ডার কাজ করে। মিলিটারি অর্ডার এই জন্য আরও বলছি, যে কথাটা উনি বলছিলেন যে মাসের পর মাস পুলিশের কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা, সেটা করায় কেন একটা দেশের এই অবস্থায়? তারপরে আবার তাদের কিন্তু সব ক্ষমতা নাই। তারা চাইলেই গুলি করতে পারবে না, তারা চাইলেই যা কাউকে অ্যারেস্ট করতে পারবে না। অ্যারেস্ট করার তাদের পারমিশন নিয়ে করতে হবে। তাহলে তাদেরকে রাখা হয়েছে কেন? দেশের যদি এত ভালো অবস্থা থাকতো তাহলে রাখা হয়েছে কেন? আর রেখেছেই যখন, সেনাবাহিনীর কাজ তো সারা জীবন দেশের ভিতরে পাহারা দেওয়া না, দেশের বাইরে পাহারা দেওয়া। তো রেখেছেই যখন, তখন তাড়াতাড়ি নির্বাচন দিলে তো এই প্রবলেমটার সলিউশন হয়। তাহলে কেন তারা নির্বাচন দিচ্ছে না? নির্বাচনের সময় তখন তাদের সংস্কারের কথা আসে, নির্বাচনের সময় তখন তাদের বিচারের কথা আসে। বিচার যদি তারা করতেই চায়, ওই সরকারের মধ্যে যারা আছে তার অর্ধেকের বেশি আপনার আওয়ামী লীগদের দূষর তারা আছে। তো তারা কিভাবে থাকে? 1 নাম্বার। 2 নাম্বার, আওয়ামী লীগের 600-700-1000 লোক না হয় পালিয়েছে, বাকি আওয়ামী লীগ সারা বাংলাদেশে তারা কেন অ্যারেস্ট করতে পারে নাই? তারা কেন তাদের বিচারের আওতায় আনতে পারে নাই? 1/11 আমরা দেখেছি সমস্ত বাংলাদেশে যত বিএনপি আছে সব অ্যারেস্ট করা হয়েছে। তাহলে কেন তারা এটা করছে না? তার মানে কি তারা প্রকারান্তরে আওয়ামী লীগকেই সুবিধা দিচ্ছে একরকম, আর যখনই নির্বাচনের কথা আসছে তখন এই কথা বলে তারা পার পেয়ে যাচ্ছে। এটা তো হতে পারে না। একটা সরকার যখনই ডাবল স্ট্যান্ডার্ড ভূমিকা নেয়, এই যে দ্বিচারিতার ভূমিকা নেয়, তখন বাংলাদেশের জন্য আরো খারাপ হতে পারে, যেটা নজির এখন বাংলাদেশ পার করছে। এই যে পার করছে, আপনার একটা চট্টগ্রামের 3-4টা জিনিস আপনার দিয়ে দেওয়ার মতো অবস্থা হয়েছে। আপনি দেখেন যে 1 মাস আগে, আজকে থেকে 1 মাসেরও বেশি আগে, পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে আপনার মানবিক করিডোর দিয়ে দেওয়া হয়েছে, প্রায় ওটা সকল কাজ সম্পন্ন হয়েছে। 1 মাস পরে আপনার কি নিরাপত্তার উপদেষ্টা, বাংলাদেশে নিরাপত্তা উপদেষ্টা 1 মাস পরে তার মনে হইলো যে এটা বলা দরকার, বললো যে কিছুই হয় নাই। 1 মাস লাগলো কেন তার এই কথাটা বলতে?
এবং যেখানে বলল জাতিসংঘের মহাসচিব আসার পরে বলা হয়েছিল যে সরকার বলেছিল যে 1,80,000 রোহিঙ্গাকে আমরা চাইলে ফেরত পাঠাতে পারবো, সেইখানে ওই দিন থেকেই তখন থেকেই বা তারও আগে থেকে আরও 1 লাখের উপরে 1,20,000-30,000 রোহিঙ্গা উল্টা আরও ঢুকেছে। ওইখানে যে আরাকানদের জন্য মানবিক করিডোরের কথা বলা হয়, ওইখানে 4 লাখ থেকে 4.5 লাখ আপনার আরাকানবাসী আছে। তাদের এত সমস্যার জন্য নৌপথ তো যাচ্ছে, নৌপথের সমস্যাটা কোথায়? নৌপথের সমস্যা হলে বিমানপথ নেই, বিমানপথের সমস্যাটা কোথায়? তাহলে তারা কেন করিডোর, মানবিক করিডোর নিতে হবে? যে কথাটা আমি প্রায় সময় বলি এবং ইতিহাস যা বলে, কোনো মানবিক করিডোর পৃথিবীতে ভালো কোনো কাজের উদাহরণ দিতে পারে নাই। আমি কেন আমার এই যে এত লোকবল সহ একটা বাংলাদেশ, তৃতীয় বিশ্বের একটা দেশে, আমি কেন এই সমস্যার মধ্যে পড়ব? আমি কেন একজনকে খুশি করার জন্য 3 জনের বিরাগভাজন হব? আমি কেন চায়না, রাশিয়া, ইন্ডিয়ার বিরাগভাজন হব? আমার কথা হলো, আমি আমার জায়গায় আমি নিরাপদে থাকতে চাই। আমার জায়গায় নিরাপদে থাকার জন্য আমার সার্বভৌমত্বকে আমি সর্বোচ্চ চেষ্টা করব সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। সেটার জন্য আমি আমার আর্মির কাছে দায়বদ্ধতা দেখাবো বা তাদের দায়বদ্ধতা দেখাবে, আমার সরকারের কাছে দায়বদ্ধতা দেখাবো বা তাদের দায়বদ্ধতা দেখাবে। এটা একটা দেশের অনেক কিছু দিয়ে দেওয়ার অর্থ যদি দেশের কল্যাণ করা, আমি এরকম কল্যাণ চাই না। ধন্যবাদ আপনাকে। ডক্টর মনিরুল ইসলাম আখন্দা, আপনার কিছু কথা বাকি ছিল। জি, আরেকটা সিদ্ধান্ত আমি খুবই হতাশ হয়েছি শুনে, যে ঐক্যমত যে করা হয়েছে ওখানে কমিশন, হ্যাঁ কমিশন, ওখানে ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামের একটা দলকে মেইন স্ট্রিম রাজনীতিতে আনার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। ইউপিডিএফ হচ্ছে বাংলাদেশের একটা পার্টি যেখানে তাদের সবচেয়ে বেশি বড় সশস্ত্র গোষ্ঠী তারা পালন করে ইউপিডিএফ। এবং আমি ছোটোবেলা থেকেই পার্বত্য চট্টগ্রামে চাকরি করেছি, এবং ইউপিডিএফ বছরে গড়ে 500 থেকে 1000 কোটি টাকা চাঁদাবাজি করে নিরীহ মানুষের কাছ থেকে। অপহরণ থেকে শুরু করে ডাকাতি থেকে শুরু করে এমন কোনো অপরাধ তাদের সশস্ত্র গোষ্ঠী করে না যেটা নাই, বিকজ এই অর্থায়নে এই পার্টিটা চলে এরকম। এবং আমার সেনাবাহিনী অনেক সদস্য আমার সামনে মৃত্যুবরণ করেছে শান্তিবাহিনীর সাথে যুদ্ধে, ম্যালেরিয়াতে। আমরা পরিবার ছেড়ে মাসের পর মাস আমরা হিল ট্যাক্সে পড়েছিলাম। এবং যেই দলটা ইজ হারবারিং এ আর্মড গ্রুপ, এরকম একটা দলকে কারো সাথে আলোচনা না করে মেইন পলিটিক্যাল স্ট্রিমে নিয়ে আসার উদ্যোগটা, এটা খুবই সন্দেহজনক এবং এটা মনে করি একটা প্রচণ্ড একটা ভুল সিদ্ধান্ত। পার্বত্য চট্টগ্রামের এখন পর্যন্ত যে এটা বাংলাদেশের অংশ, এটার একটা বড় অংশ ক্রেডিট গোজ টু দি আর্ম ফোর্সেস, বাংলাদেশ আর্মি। সেই বাংলাদেশ আর্মির এত স্যাক্রিফাইস পার্বত্য চট্টগ্রামের শত শত সশস্ত্র বাহিনী সদস্য ওখানে নিহত হয়েছে আইদার এনকাউন্টারে অথবা ম্যালেরিয়াতে। তাদের সাথে আলোচনা না করে এরকম একটা পলিটিক্যাল পার্টিকে মেইন স্ট্রিম পলিটিক্সে আনাটা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমি একটা জিনিস বলেছিলাম, ডিভাইড অ্যান্ড রুল। আপনারা দেখেছেন যে কিছু বিপদগামী সেনা সদস্য যারা চাকরিচ্যুত হয়েছে তারা আন্দোলন করছে, রাস্তায় শুয়ে যাচ্ছে। সেনাবাহিনীতে ডিসিপ্লিন বহির্ভূত কোনো কাজ করলে সে চাকরিচ্যুত হবে। এবং এই যে এই গ্রুপগুলোকে যারা নেতৃত্ব দিচ্ছে, আমি তো জানার চেষ্টা করেছিলাম তাদের অপরাধ কী, এবং অল অফ দেম হ্যাভ লস্ট দেয়ার জব বিকজ অফ নৈতিক স্খলন, মোরাল টার্পিটিউড। আদার তারা টাকা চুরি করেছে অথবা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, আরেকজনের বউকে নিয়ে এসে ভেঙে গেছে, এই অপরাধে তারা চাকরিচ্যুত হয়েছে। এবং এটা কোনোভাবেই বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে হয় নাই যে চাকরিচ্যুত একটা সৈনিক আবার চাকরি ফিরে পাবে। এবং আমি দেশবাসীকে জিজ্ঞেস করছি যে আপনারা কি চান এই সেনাবাহিনীতে আমরা সৎ দেশপ্রেমিক সেনা সদস্য থাকব, নাকি যে অপরাধী, যে চুরি করে, মিথ্যা বলে, তাদের চরিত্রে কোনো ঠিক নাই, তাদেরকে আমরা আবার পুনরায় সেনাবাহিনীতে ফেরত আনবো? এটা কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না। এবং সবচেয়ে দুঃখজনক আমি মনে করি যে আমার মনে হয় যে এদের পিছনেও কেউ না কেউ ইন্ধন দিচ্ছে, নাহলে এই অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা এতটুকু উদ্যোগ নিয়ে রাস্তায় নামার মতন কথা না। অ্যান্ড উই হ্যাভ টু ফাইন্ড আউট যে এদেরকে এই অনুপ্রেরণা কারা দিচ্ছে এই আন্দোলন করার পিছনে, এবং এটা আসলেই শক্ত হস্তে দমন করা উচিত। বাংলাদেশ সেনাবাহিনীতে আমি ছোটোবেলা থেকে চাকরি করে আসছি, আই রিটায়ার্ড অ্যাজ এ মেজর জেনারেল। আমার পুরো চাকরি জীবনে কখনো কোনো সিনিয়র আমাকে কোনো অন্যায় করতে বলে নাই, আমি কখনো কোনো জুনিয়রকে কোনো অন্যায় আদেশ দেই নাই। অপরাধ যে কেউ করে নাই সেটা বলি না, যারা করেছে দে হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যান্ড দে হ্যাভ বিন পানিশড। ইভেন বিগত সরকারের সময় যারা অপরাধ করেছে আস্তে আস্তে দে আর বিং
এবং এটা 0.001% হবে কিনা আমি জানি না। সো বাংলাদেশের সেনাবাহিনী এই দেশের ইটস এ ব্লেসিং টু বাংলাদেশ, এবং এটা একটা প্রতিষ্ঠান যেটা ধ্বংস হয় নাই অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতন, এবং এটাকেও ধ্বংস করার একটা উদ্যোগ আমি দেখছি এই ইন্টারিম পিরিয়ডে, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা চাই যে এই সরকার ইন্টারিম, এবং দেখেন আপনি ইতিহাস দেখেন, যতগুলো কেয়ারটেকার গভর্নমেন্ট, যতগুলো ইন্টারিম গভর্নমেন্ট ছিল, যারা 3 মাস থেকে একটা ইলেকশন দিয়ে চলে গেছে তারা সম্মানের সাথে দেশে বসবাস করেছে, অনেকে হয়তো মৃত্যুবরণ করেছে। অল দি ক্যাবিনেট মেম্বার্স লিভড উইথ রেসপেক্ট অ্যান্ড অনার। যারাই দীর্ঘ সময় থাকার চেষ্টা করেছে তারা কিন্তু দেশে থাকতে পারেনি আলটিমেটলি, অ্যান্ড দে হ্যাড টু ফ্লি ওয়ে। তবে এইবার সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। উই কান্ট এক্সপেক্ট এ ইন্টারিম গভর্নমেন্ট টু অর্গানাইজ এ ইলেকশন উইদিন 3 months আফটার অগাস্ট। অফকোর্স কিছু সময় প্রয়োজন আছে, বাট কতটুকু সময় প্রয়োজন আছে? এবং দেয়ার হ্যাজ টু বি এ টাইম ওয়েন আর্মি হ্যাজ টু বি পুল ব্যাক টু দি ক্যান্টনমেন্ট অ্যান্ড আফটার ইলেকশন ইজ হেল্ড। আমরা চাই আমরা সব মান অভিমানের ঊর্ধ্বে রেখে সবাই মিলে একসাথে কাজ করি, সেনাবাহিনীর সাথে সরকারের একটা সুন্দর সম্পর্ক থাকুক, একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে, এবং গভর্নমেন্টের যত ইনস্ট্রুমেন্ট আছে সবাই মিলে একসাথে আমরা কাজ করব। আমরা খুবই হতাশ হব যদি এই আন্দোলনের পরেও একটা সুন্দর বাংলাদেশ আমরা গড়তে না পারি। নাগরিক হিসাবে ইট ইজ ভেরি ডিমোরালাইজিং, এবং মাঝে মাঝে আমি আসলেও হতাশ হয়ে যাই। যতটুকু উদ্যোগ, যতটুকু আশা ভরসা আমার মনের মধ্যে ছিল, আস্তে আস্তে এটা একটু কমে যাচ্ছে, এবং আমি মনে করি আমার পাশাপাশি দেশবাসীরও অনেকটা কমে যাচ্ছে। উই ওয়ান্ট টু সি এ বিউটিফুল বাংলাদেশ অ্যান্ড উই মাস্ট অল ওয়ার্ক টুগেদার। আলোচনা হচ্ছে, রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা দেখা করছেন। আমরা চাই একটা সুন্দর সমাধান হোক এবং সবাই মিলে একটা সুন্দর দেশ করি। ধন্যবাদ আপনাকে নীলুফার চৌধুরী মনি। ইউপিডিএফ এবং ডিভাইড অ্যান্ড রুল এই বিষয়ে একটু শুনতে চাই, আপনাকে দিয়ে শেষ করব। দেখেন, এটা আসলে উনি তো বললেনই, উনি ক্লিয়ার কাট বললেন। আমাদের রুল হওয়া উচিত এখন যে আমরা আমাদের দেশের এই স্বার্থে আমরা এই জায়গায় কোনো কাউকে কোনো ছাড় দিব না। এই জায়গা নিয়ে যদি তারা কোনো চিন্তা করে আপনার এই রুলে, আমরা এইটুকু বলবো যে সে সরকারের যেই হোক না কেন, তার থাকার কোনো রকম অধিকার নাই বাংলাদেশে। বাংলাদেশের মানুষ অন্তত পক্ষে এই একটা জায়গায় একতাবদ্ধ, এই একটা জায়গায় তারা জাতীয় ঐক্য চায়, এই একটা জায়গায় আমার সভরেন্টি, আমার সার্বভৌমত্ব নিয়ে যারা যে যখনই কথা বলুক না কেন, আর এটা যেন আমি তাদেরকে আপনার মাধ্যমে বলতে চাই যে এইটুকু যেন না বলে যে বিদেশিদের সরকার, এই বিদেশিদের সরকারটা না বলা হোক। এটা আগামীতে তারা যদি থাকেও এই কথাটা যেন তারা মাথায় রাখে, তারা বাংলাদেশের সরকার হোক, যারাই থাকুক। ওই বিদেশি নাগরিকত্ব নিয়ে 17 জন আছে এখন শুনেছি, সেটা তারা যেভাবেই আসুক না কেন তারা বাংলাদেশের সরকার হয়ে থাকুক। আর যদি না থাকতে পারে ভালোই ভালোই, যাওয়ার জন্য অনেক রাস্তা আছে। বাংলাদেশে অঘটন ঘটিয়ে দিয়ে চলে যাবে, সেটা হবে না, সেটা হতে পারে না। ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাধ্যমে জানলাম। সম্মানিত দর্শক, আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সে অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।